বেরোবে বুঝবো কোথায় কি। আচ্ছা দেখো, এক দাগে যে কোশ্চেনটা রয়েছে, এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজ যদি কোনো একটি এ 65 ডিগ্রি হয় তবে কোণ সি কত হবে, তাই বলেছে তো। আচ্ছা, কত হবে অ্যান্সার বলো তো এটা? 180 থেকে 65 বাদ দিলে কত হচ্ছে? 180, 100, 115। কি করে করেছিলে? তিনটে কোণের মান 360 ডিগ্রি, ভেরি গুড। চারটে কোণের মান 360 ডিগ্রি, তারপরে দেখো, দেখো, দেখো এখানে বলছে এ বি সি ডি একটি বৃত্ত যদি যদি কোণ এ 65 ডিগ্রি হয় তবে কোণ সি কত হবে। ঠিক আছে, তাই যদি হয়, এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজ মাথায় রাখতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে দুটো। হ্যাঁ, 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 আমি 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 সেটাই বলতে চাইছি ভাই, যে এটা বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু বলেছে, তাহলে ও যেটা বললো যে বৃত্তস্থ চতুর্ভুজের দুটো কোণ হয় পরস্পরের সম্পূরক। পরস্পরের সম্পূরক অর্থ কি বলতো? সম্পূরক অর্থ হচ্ছে টোটাল মান কত হবে? 180 ডিগ্রি। সম্পূরক অর্থ কি? টোটাল মান হবে তাদের 180 ডিগ্রি। তাই টোটাল মান যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই 360 ডিগ্রি হচ্ছে মোট, তার থেকে 180 ডিগ্রি তো সম্পূরক কোণের জন্য বেরিয়ে গেল। তাই রইলো কত আর? 180 ডিগ্রি রইলো। তাহলে 180 ডিগ্রি যদি থাকে, তাহলে সেখান থেকে 65 ডিগ্রি তো বেরিয়ে গেল একটা কোণ, তাই তিনটে কোণের মান বেরিয়ে গেল। তাই রইলো বাকি আর কি একটা কোণ, আর সেই কোণটার মানই চেয়েছে 115 ডিগ্রি। ভেরি গুড ভাই। ঠিক আছে, নেক্সট দেখো। সম্পূরক দেখো, একটা সিম্পল সম্পূরক হচ্ছে কি, সম্পূরক এ আর সি নয়, এখানে বিপরীত কোণগুলো সম্পূরক হবে। ঠিক আছে, 180 আনতে হবে, 90 ডিগ্রি ওপরে যাবে না। তোমায় ক্লিয়ার করে দিই বিষয়টা, 90 ডিগ্রি ওপরে যাওয়া যাবে না। 180 ডিগ্রি টোটাল হলো, 90 ডিগ্রি, 90 ডিগ্রি 180 হচ্ছে। ছবিটা এরকম আসবে, ছবিটা এরকম 90 ডিগ্রি মতো একটা এরকম একটা স্ট্রাকচার আসবে, মানে বৃত্তের মধ্যে আসতে হবে, নাহলে তো বৃত্তের মধ্যে আসবে না। বুঝতে পারলে? হ্যাঁ, বৃত্তের মধ্যে নাহলে আসবে না তো, ওই জন্যই পরীক্ষায় এসছে। মাথায় রাখবে শর্টকাট প্রসেস কি, যে কি এরকম পরীক্ষায় থাকা মানে কি, সেখানে 180 ডিগ্রি মাথায় রাখবে সম্পূরক কোণের জন্য বেরিয়ে যাবে, বাকি থাকছে কি 180 ডিগ্রি, তার মধ্যে রয়েছে 65 ডিগ্রি। ঠিক আছে, এই 65 ডিগ্রি বাদ দিলে কত হবে, যেটা সেটাই অ্যান্সার আসবে, পরীক্ষায় এটাই আসে, চাপ নিও না। 2019-এও এসছে। দেখো একটি এটা আচ্ছা দুই দাগটা, আচ্ছা তিন দাগে সেটা যাই হোক। দুই দাগ বলছে একটি পরীক্ষার মোট ছাত্র হতে 87% পাস এবং 3250 জন ফেল করেছে, পরীক্ষায় কজন ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। তাহলে 87% যদি কি বলছে পাস করে, আর 3250 জন যদি ফেল করে, তাহলে মোট ছাত্রছাত্রী কত পার্সেন্ট? বলে ফেলো। 100%, আর ওটাই আনতে চাইছে। ঠিক আছে, এবার অ্যান্সার কি চাই দেখো, এখানে বলছে মোট ছাত্রছাত্রী 87% পাস করেছে আর ফেল করেছে এতজন, তাহলে পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্ট ফেল করেছে? তুমি বলে 13% ফেল করেছে। তাই তো, 100 থেকে 87% পাস দিই, আর সেই 13%-এর ভ্যালু বলছে 3250। তাহলে 100 মানে কত করলেই তো অ্যান্সার চলে আসবে ভাই। 13 দিয়ে কাটো, দাও কত আসছে? 13 দিয়ে 26, 25 আসছে। তাহলে এখানে 250 আসছে, তাই তো। তাহলে 250 যদি আসে, তাহলে 250, আর এখানে দুটো শূন্য অ্যাড হয়ে গেলে হচ্ছে 25,000, অপশন 2। সোজা অঙ্ক আছে, এই অঙ্কটা করেছিলাম 40 অ্যান্সার, মনে আছে তো এটা? এই যে বলেছিলাম যে কি, পরিবৃত্ত কোণের কি বলা হয়েছিল, যে পরিবৃত্তের ক্ষেত্রে কেটে, দেখো এখানে বলা হয়েছিল কি, বি এ বি সি, তাই তো। আর এখানে বলা হয়েছিল কি, যে পরিবৃত্ত, এখানে এরকম রয়েছে, পরিবৃত্ত বলে এটা, বা পরিধস্থ কোণ। পরিধস্থ কোণ কি, এর ডবল কি হয়, কেন্দ্রস্থ কোণ। তাহলে এই এই কোণটার মান কত হবে? 100 ডিগ্রি হবে। আচ্ছা ভাই, 100 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু মানে সমান কোণ, দেখো দেখলেই বুঝতে পারছো, এই কোণটা এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে 100 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে আমরা টোটাল, এটা একটা ত্রিভুজ তো,
এটা একটা যদি ত্রিভুজ হয়, এটা একটা ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজের কোণের টোটাল মান হয় 180। তাহলে 180 ডিগ্রি যদি হয়, তার ভিতরে 100 তো কেন্দ্রস্থ কোণটাই। তাহলে 100 যদি হয়ে যায়, তাহলে বাকি আছে আর 80। তাহলে 80-কে 2 ভাগে ভাগ করলে এটাও 40, এটাও 40, অ্যান্সার তাহলে 40 হবে। এটা করিয়েছিলাম PYQ তে। আচ্ছা, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার, তার বাহুর দৈর্ঘ্য কত ভাই? সিম্পল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানো? স্কোয়ার জানি, স্কোয়ার জানি, তাই তো? ক্ষেত্রফল এত, স্কোয়ার মানে বাহুর স্কোয়ার। আর সেটার রয়েছে কি 4.1209। ক্যালকুলেশন সুবিধার্থে কি করবে, এ করে দিয়ে কটা শূন্য দেখতে পাচ্ছ, একের বিটে 4টে শূন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ, তো নিচে যে 100 তো পাচ্ছই পাচ্ছ। এবার এখানে দেখো, তোমাদের এবার এটা ক্যালকুলেশন করতে হবে, কার আসছে স্কোয়ার। তো এটা 203-এর স্কোয়ার আসছে। তার আগে 203-এর যদি স্কোয়ার হয়, 203-এর স্কোয়ার আসছে। আর এখানে কার স্কোয়ার? 100-এর স্কোয়ার। তাহলে 100-এর স্কোয়ার যদি আসে, স্কোয়ারটা পাশে রুট হয়ে গেল, হ্যাঁ? তাহলে কত হচ্ছে? দুটো লাগে দশমিক, মানে 2.03। এটা কিন্তু করতে হবে তোমাকে, এটা করে নিতে হবে যে কত আসছে। তোমরা যেভাবে বর্গমূল করো বা বর্গ বের করতে হয় সেভাবে করে নেবে বর্গমূল করার সিস্টেম। জানো তো সবাই বর্গমূল করার সিস্টেম নাকি? নাহলে একদিন বলবে, অনেকে জান না। রাহুল একটি কাজ 7 দিনে এবং রাজ কাজটি 4 দিনে শেষ করতে পারে। কাজটি দুজনে একসঙ্গে করলে, তো 4 আর 7 মানে কত? একটা 7, একটা 4 দিনে করছে। এলসিএম করলে ওটা মোট কাজের পরিমাণটা পাবো, 4×7 = 28। তাহলে মোট কাজের মূল্য হচ্ছে 28। এবার এখানে 4 করে করছে, 4×7 = 28, আর 7 করে করছে। তাই টোটালি ওরা একসঙ্গে করলে কত করছে? 7×4 = 11 করছে। তাহলে মোট কাজ হচ্ছে 28 আর বাই 11। 28/11 কত নম্বর অপশনে? অপশন 3 রয়েছে। নেক্সট দেখো, এর মান কত হবে ভাই? সরল অঙ্ক দিয়েছে, এর মানটা চাইছে। তাহলে দেখো রয়েছে 2+4 ভাগ a+6 ইন্টু 2 রয়েছে। তাহলে দেখো, এবার একটা জিনিস তুমি বুঝবে, 2+4 কি হয়ে যাবে? a+6 হয়ে যাবে। এটা বুঝলে তো? ভাগের কাজটা আগে করলাম। ইন্টু কি রয়েছে? 2 রয়েছে। ইকুয়ালস টু কত রয়েছে? 16/7 রয়েছে। এটুকু ক্লিয়ার আছে কিনা বলো? এটুকু তো ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়, অঙ্কটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, এখানে এ পাশে তোমাকে কাটাকুটি করে 16/7 করলে হয়ে যাবে অ্যান্সার। তাহলে 16/7 কি করে করা যায়, এটাই হচ্ছে কোশ্চেন, তাই তো? 16/7 কি করে করা যায়? তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা মান এমন একটা নিয়ে আসো। তাহলে তুমি একটা জিনিস ভাবো, যে এইখানে কোন মানটা দিলে তোমার হচ্ছে। তাহলে ওই যে, এবার 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 দেখো, এটা অপশন টেস্ট করে করছো তুমি? এটা কত অ্যান্সার? 21? 21 তো না, 22 আসতে হবে, 22। 22 এসছে তো। তাহলে এর ভ্যালু 22 আসবে, এবার এটা ক্যালকুলেশন করলে চলে আসবে। এবার ও যেটা বললো, যে কি করলো ওটা, এই দুইটাকেও পাশে নিয়ে গেল। তাহলে এখানে এই দুইটাকে এখানে না রেখে ও ডাইরেক্টলি ওপারে নিয়ে গেল। এখানে -2 করলে, তাই তো? -2 করলে, তাহলে উপরে দেখো এখানে কত? 4×2 = 8 হচ্ছে, 8/a+6 হলো। আর এখানে কত হচ্ছে? 7। 7×2 = 14, 14 থেকে 16 বাদ দিলে কত হয়? 7×2 = 14, 14। তাহলে এখানে আসছে 2/27 তো? ঠিক হচ্ছে তো? এই 4×7 = 8, হ্যাঁ ঠিকই তো হচ্ছে। তাহলে a+6 = 4×7 কত হচ্ছে? 28 হচ্ছে। তাহলে শুধু এ সমান সমান কত হয়ে যাবে? পরে +6 এর পাশে মাইনাস হয়ে যাবে। 28 থেকে 6 বাদ দিলে 22, ঠিকই তো আছে। ক্যালকুলেশন করলেও বেরিয়ে আসছে, অপশন টেস্ট করলেও হয়। হয় না তা না, অপশন টেস্ট করে তোমাকে দেখতে হবে, সেটাও হবে। যে এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে কি 4, এখানে কত মান দিলে 4 দিয়ে সেটা ভাগ যাচ্ছে, এটা বুঝতে পারলে হয়ে যাবে যে এটা যে মানটা আসবে সেটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা।
এখানে +2 আছে, এটাকে দেখিয়ে দিই। তাহলে এখানে যদি আমি 22 ধরি হয়ে যাচ্ছে এটা 28, ঠিক আছে, ইন্টু 2, তাহলে আমি খেয়াল করে দেখতে যে 7 হয়ে যাচ্ছে। আর এদিকে কত হচ্ছে, নিচে 7 চলে এলো। আর এবার এখানে দেখো কত আসছে, আসছে তাহলে চলে আসছে দেখো 14 আর 16 চলে আসছে। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে এবার এখানে দেখো 7 দিয়ে 14, তাই তো, 14 আর দিয়ে 16 চলে আসবে তাহলে। ঠিক আছে, তোমাদের এলসিএম জানো যে 2 + 2/7 মানে কি, 7 দিয়ে 14 দিয়ে 16 চলে আসছে, অপশন টেস্ট করলেও হবে। আচ্ছা, এটা কি মিসিং আছে, ড্যাশ এবং 24 তৃতীয় সমানুপাতিক কত, এটা কিছুই নেই, কি করে বুঝবো? 7, এটা অসম্পূর্ণ তথ্য রয়েছে, তাহলে ওটাকে আমার দেখার দরকার নেই। যদিও বা 96 অ্যান্সার আশা করি, 24 দিয়ে বিভাজ্য যাবে সেটাই অ্যান্সার হবে। দেখো একটি বর্গাকার মাঠ সমান করতে এত টাকা প্রতি 100 বর্গমিটার দরে, আচ্ছা তার মানে কি, একটি বর্গাকার মাঠ সমান করতে 0.80 টাকা লাগবে, কোনটা, প্রতি 100 বর্গমিটার দরে, মোট এত টাকা খরচ হলো। তাহলে ওই মাঠটি ঘিরতে এত মিটার দরে কত খরচ পড়বে, তা কিছুই নেই অঙ্কে, আগে তোমাকে বের করতে হবে যে মোট কত বর্গমিটার আছে ক্ষেত্রফলটা। তাহলে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি যে 0.8-এ যখন তখন ক্ষেত্রফল কত, 100 বর্গমিটার, যেহেতু বর্গমিটারটা চাইছে তাহলে উপরে, তাহলে আমার মোট খরচ হয়েছে 28.8, ওই পরের জিরোর দাম নেই, তখন কত হবে, একটার আগে দশমিক তুলে দাও, একটার আগে দশমিক তুলে দাও। এবার দেখো দাদা অর্ধেক কেটে যাচ্ছে, 3 × 8 = 24 হয়, ঠিক আছে, আর কত আসে এদিকে, হাতে রইলো 4, 6 × 8 = 48, 3600 এলো। তাহলে দাদা দেখো 3600 মোট এলো, ডাইরেক্টলি ওখানেই করে দিতে পারতে, তাই এখানে 3600 এলো মোট ক্ষেত্রফল। এবার সেই ক্ষেত্রফলটা কি বলছে, 0.6 টাকা মিটার দরে, তাহলে এত মিটার পেলে তুমি, এই 0.6 টাকা মিটার, তাহলে এখানে 0.6 জিরো গুণ করে দাও, তো গুণ করলে কত হবে দাদা, 0.6, এখানে তো পয়েন্টটা এই দুটো আগে দশমিক তুলে দাও, 100 এলো, এর একটা শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য কেটে দিলাম, 360 + 6, তাই তো, কত আসছে দেখো তো। আর এখানে কি বলেছে, ওহো সরি স্যার, আই এম সরি ভাই, এখানে ক্ষেত্রফল 3600 পেয়েছে, এটা তো ক্লিয়ার, এখানে আমি খেয়াল করিনি, এখানে হচ্ছে মাঠটি ঘিরতে, ঘিরতে মানে কি পরিসীমা, তাহলে স্কোয়ারের ভ্যালু এইটা, তাহলে শুধু এর ভ্যালু কত হবে, 60 হবে, তাই তো, 60-এর স্কোয়ার, 6 × 70 দুটো শূন্য একটা হয়ে যাবে, ঠিক আছে, এর ভ্যালু 60 এলো। তাহলে তাই যদি হয়, এবার এইবার বলছে কি ভাই, ওই মাঠে বর্গমিটার তো, এবার বলেছে বর্গাকার বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানো, 4 × a, 4a, আর সেটাকেই খরচ লাগছে কত, সেটা গুণ করে দাও 0.60, তারপর পরের জিরো দাম নেই, এখানে একটা শূন্য আউট করে দাও, কেটে দাও, তাহলে কত আসছে ভাই, 4 × 6 = 24, 24 আর 4-এ কত হবে, কত আসছে, 144 আসছে। ভেরি গুড, ভালো অঙ্ক এটা, মেন্স 2024 এক্সারসাইজে। আচ্ছা, একটা আয়তক্ষেত্রে প্রস্থ 25 মিটার, ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 15 টাকা হিসাবে এত টাকা খরচ হয়। আচ্ছা, তোমরা এখান থেকে একটা জিনিস বুঝবে, তাহলে এখান থেকে তুমি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ, 1 বর্গমিটার, দেখো আমরা বলতে পারি যে যদি আমার ক্ষেত্রফল দরকার, তাহলে কি 15 টাকা খরচ হচ্ছে 1 বর্গমিটারে, যেহেতু আমার মোট বর্গমিটার দরকার, তাহলে যখন 12,375 টাকা হচ্ছে, তখন কত হচ্ছে, তাহলে 15 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসছে, ভাগ করো, ভাগ করো, তাহলে কত আসছে, এইবার দেখো এইবার দেখো, বুঝলাম না তোমরা কি বলতে চাইছো, 15 কনসেপ্ট দিয়ে বোঝো, এখানে হচ্ছে মানে কি, তারা বলছে আসছে তোমাদের কাহিনী। দেখো ওটা তোমরা যেটা বলছো, হ্যাঁ তাও হবে, ডাইরেক্টলি ওটা কিন্তু ভুল বলেনি, কেন বলছি দেখো। আচ্ছা আচ্ছা ক্লিয়ার করে দিচ্ছি, ওরা যেটা করছে অ্যাডভান্স, সেটাও ক্লিয়ার করে দিচ্ছি, এটা মানে কি ক্ষেত্রফল আসবে, আর ক্ষেত্রফলের সূত্র কি জানি দাদা, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার দৈর্ঘ্যই অ্যান্সার চেয়েছে আমার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এই পাশে গুণ আকারে মানে এই পাশে কি হবে, ভাগ আকারে, তাই কিন্তু নিচে ডাইরেক্ট 25 লিখছে, ওরা আরো একটি অ্যাডভান্স চলে গেছে, ঠিক আছে, তাহলে আরো সুবিধা হয়ে যাবে, তাহলে এবার কাটাকুটি করলে কত আসছে, 33 আসছে না, ইস,
33 আসবে। কেটে কুটে গেল, দেখো দেখো এটা এটা বাই 15 ইন্টু 25 করলে কত হচ্ছে, 15 দিয়ে কাটলে এটা আসছে 825, আর 825 কে কাটলে কত হবে দাদা, 33 হবে। অপশন নাম্বার 3-তে রয়েছে। আচ্ছা, একটি ছেলে 1/6 দূরত্ব 5 কিলোমিটার/আওয়ার বেগে পায়ে হেঁটে, আচ্ছা, এবং বাকি দূরত্ব 25 কিলোমিটার/আওয়ার বেগে বাইকে যায়, মোট দূরত্ব 60 কিলোমিটার হলে গড় বেগ কত? তাহলে বুঝবে এখানে যে সময়টা দরকার। মোট দূরত্ব 60 কিলোমিটার, তার ভিতরে 1/6 দূরত্ব, তাহলে 1/6 মানে কত, 60-এর 1/6 মানে 10। তাহলে মোট টাইমটাকে তোমাকে তো দরকার, টাইমটা দরকার, তাহলে 5 কিলোমিটার করে গেছে, তাহলে 5 কিলোমিটার/আওয়ারে গেছে, তাহলে ক ঘন্টা লাগালো, 2 আওয়ার, 2 ঘন্টা লাগলো। ঠিক আছে, আর বাকি দূরত্ব 25 কিলোমিটার, তাহলে বাকি দূরত্ব আর কত আছে, 60 থেকে 10 নিয়ে নিয়েছে, 50 আছে, তাহলে 25 করে গেলে আর কত সময় লাগলো, আর 2 আওয়ার, তাহলে মোট ডিস্টেন্স 60 বাই মোট টাইম দিয়ে ভাগ করলে তুমি গড় দূরত্ব পাবে, তাহলে 2 আর 2 4 ঘন্টা মোট টাইম লেগেছিল, তাহলে 4×15 = 60 আসবে 15 কিলোমিটার/আওয়ার। এরকম অঙ্ক প্র্যাকটিস করবে, কোনো জটিল নয়। আচ্ছা, এখানে দেখো পেয়ে যাচ্ছ কি, এটাও সোজা আছে, তুমি যোগফল পেয়ে যাচ্ছ আর বিয়োগফল। তবে পি কিউ কত, তাহলে পি মানে বড় সংখ্যা, কিউ মানে ছোট সংখ্যা। সূত্র কি জানি আমরা, যে সমষ্টি প্লাস পার্থক্য বাই 2 বড় সংখ্যা পেয়ে যাবো। তাহলে 13, দ্বারা আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিই ভাই, এটা আসলো এবি সূত্র যেটা সেটাই করছি, ইন্টু বড় সংখ্যা পেলে এবার কি সংখ্যা হবে, ছোট সংখ্যা। ছোট সংখ্যার ফর্মুলা কি জানি, এটাই এবি সূত্র, এটাই হচ্ছে তোমরা যেটা এবি সূত্র বলে সেটাই হচ্ছে এটা। এবার কি জানি, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যা, তাহলে দুটোর গুণফল চেয়েছে, ব্যাস। তাহলে নিচেই দেখো কি পাচ্ছ, এইটা যদি আমরা একবার এরকম করে দিই তাহলে একই তো বিষয়, তাহলে 2 × 2 4, 4 এসে গেল। আর এখানে দেখো এ প্লাস বি, এটা যদি এ প্লাস বি আর একটা এ মাইনাস বি, আচ্ছা, এ প্লাস বি আর এ মাইনাস বি যদি হয়, এটা কার সূত্র চলে আসে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা যদি স্কোয়ার হয়, তাহলে √13 স্কোয়ার মানে কত, শুধু 13 হয়ে যাবে, রুট আর স্কোয়ার আউট হয়ে যায়, আর এখানে √5 স্কোয়ার মানে শুধু 5 হয়ে যাবে। ক্লিয়ার হলো? আর এদের ভিতরে কি সম্পর্ক বলছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি, তাহলে এটা মাইনাস হবে, তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত হবে দাদা, 8 হবে। আর নিচে 2 দিয়ে কত হয়, 4 হয়, কাটাকুটি করলে 2 অ্যান্সার হয়, অপশন 4। এবার বলো কি বুঝতে পারো নি? হ্যাঁ, এই যে পি কিউ চেয়েছে, তাই এটা বড় সংখ্যা, পি মান, এটা হচ্ছে পি, এটা মানে হচ্ছে পি, আর এটা মানে হচ্ছে কি কিউ, যেহেতু গুণ সম্পর্ক তাই গুণ দিয়ে দিচ্ছি মিশিয়ে, ঠিক আছে, তাছাড়া কিচ্ছু না। শুধু মাথায় রাখবে যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা, প্রথমটা অলওয়েজ বড় সংখ্যা হবে, আর বিয়োগফল, সরি, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যা। তাহলে পেয়ে গেলে যেটা পাবে, যেটা ফলাফল কিছু পাবে, তা সেটাই গুণ করা, মানে কি মাঝখানে মিডিল দিয়ে গুণ দিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু না। হ্যাঁ, এবার বলো, কিছু বলতে রঞ্জন। হ্যাঁ, +5, √13 প্লাস, কি বলতে চাইছে ও, বুঝতে, ও কাটা যাবে কি করে ভাই, গুণ সম্পর্ক আছে মিডিলে। এবার এখানে রয়েছে কি -√5, কি করে কাটে ভাই, এবার এটা তো এইটা, এবার দেখ, আর নিচে এসেছিল 2 × 2, এবার দেখ এইটা দেখেই তো বুঝতে পারছো ভাই, এবি সূত্র এটা, এটা দেখেই তো তুমি বুঝতে পারছো যে এটা কি আছে, এ প্লাস বি, এটা এ ধরলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কার সূত্র, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এইটাই তো অঙ্ক প্রসেসই এইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যখনই লাগাস তখন সোজা হয়ে যাচ্ছে। এ স্কোয়ার মানে কি, √13 এর স্কোয়ার, এখানে এ ধরেছি, এর স্কোয়ার করলে কত হচ্ছে, শুধু 13 হয়ে যাবে, তাহলে পারবে, শুধু 13 হয়ে যাবে, আর এটা কি শুধু 5 হয়ে যাবে, তাহলে মুখে মুখেই চলে আসবে অঙ্কটা। তাহলে এখানে নিচেই 4, তাহলে তাহলে এখানে 2 হয়ে যাবে। আচ্ছা, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিছুই না, 392 বলেছে মানে কি, এবার এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট যেমন উৎপাদক বিশ্লেষণ করে সেভাবে করবা। তাহলে এখানে প্রথমে 2 দিয়ে যাও, জোড় সংখ্যা মানে, তাহলে তুমি বলবে 2 অক্ষে 2, 196 এলো, তারপর আবার দাও 2 দিয়ে, কত আসছে, আর ডাইরেক্টলি এমন করো কেন বলো তো, কথা, সবাই কথা বলে কি করে হবে ভাই, করতে দাও।
392 কে ভাঙতে ভাঙতে কি কি আসে, 2 দিয়ে করলে কত আসছে? 196, হ্যাঁ এবার ও ঠিক বলেছে, এইটা ঠিক। 14 196 যখন পেয়েছো তোমরা কিন্তু জানো যে এটা 14 স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার তো পেলে, তাহলে এইবার 2 এটা 14 দুটো পেয়ে গেছো, ব্যাস। 14 কিন্তু দুটো পেয়ে, দুটো দুটো করে পেতে হবে, কিন্তু 2 তো একা রয়েছে, তাহলে এর সঙ্গে এখন আরেকটা 2 যায় তবে স্কোয়ার, তাহলে আরেকটা 2 এর ঘাটতি আছে গুণের। অপশন 2 অ্যান্সার। হ্যাঁ এইটা বলেছে, সবাই বলছিল, আমার বোঝা যাচ্ছে না। ভেরি গুড, এইগুলো প্র্যাকটিসের দরকার ওই জন্য। দেখো 6700 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগফল পূর্ণবর্গ, এবার যোগ বলেছে মানে তখন কিন্তু আর উৎপাদক বিশ্লেষণ করলে হবে না। 6700 এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যা, এবার তখন কি করতে হবে, অপশন টেস্ট দরকার নেই, তখন কি করে যোগ করবা বললে কি লাস্টের দুটো এই দুটো নেবে, যেভাবে আমরা করি গতানুগতিক নিয়ম, ব্যাস সেটাই করবে, টাইম লাগবে না বেশি। তাই 67 ভিতরে কোন সংখ্যাটা যাবে, 8 যাবে, 8 64, 64 আসলে ভাই বিয়োগ করলে এখানে কত আছে, 3 আসছে, আর ডবল করে নামাতে হবে, একটা নামাতে 300 আসছে, এখানে 8 আছে, 8 এর ডবল করে দাও 24, আর যখনই তুমি 1 দিচ্ছ কত আছে, 241 ওকে 41, কিন্তু বেশিটা নিতে হবে। আচ্ছা 16 হবে, যাক ভেরি গুড, এখানে 16 হবে। আচ্ছা 1 নিচ্ছ মানে 161 কম হয়ে যাচ্ছে, 2 নিচ্ছ মানে কত, 162 ডবল কত হচ্ছে, তো এটাই নিতে হবে, কমটা তো নেওয়া যাবে না, যোগফল মানে বেশিটা নিতে হবে, তাহলে কত আসে, 324 এলো। তাহলে 300 থেকে কত বেশি হতে হচ্ছে তবে তাই বর্গমূল যাচ্ছে, 24 বেশি হচ্ছে, তার মানে নিশ্চয়ই তোমাকে 24 অ্যাড করতে হবে। ঠিক আছে, এইটুকু, বেশি কতটুকু সময় লাগবে বলো, এটুকু করতে তোমার কতটুকু টাইম লাগতে পারে। স্কোয়ার অফ এত, দেখো স্কোয়ার করা খুবই সোজা। দেখো স্কোয়ার মানে কি, পয়েন্ট দুটোর একটার আগে আছে এখানে, ওপাশে তখন হয়ে যাবে কি দুটোর আগে, কিন্তু 35 শেষে যদি 5 থাকে, আর যদি 2 ডিজিটের অঙ্ক হয়, স্কোয়ার করা খুবই সোজা। 5 এর স্কোয়ার কত, 25, আর এখানে যে সংখ্যাটা থাকবে তার ওপরের সংখ্যাটা, মানে 3 এর পরের সংখ্যাটা গুণ করে দাও, 3 এর পরের সংখ্যা মানে 4, 4 এর সঙ্গে গুণ করলে 3 এ 4 12। এবার স্কোয়ার করতে গেলে যেখানে পয়েন্ট আছে, স্কোয়ার করলে দুটোর আগে পয়েন্ট হয়ে যায়, এই যে, তাহলে অ্যান্সার হয়ে গেল 12.25, অপশন নাম্বার 12.25 তো বলে না, 12.25। আচ্ছা, একটি পাম্প ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করে, তাহলে একটা পাম্প কি করে 2 ঘন্টা জল পূর্ণ করতে পারে, ট্যাঙ্কে কিন্তু ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে নাকি পাম্পের 2 পূর্ণ 1/3 লেগে যাচ্ছে, তাহলে একটা হচ্ছে 2 ঘন্টা, আর 2 পূর্ণ 1/3 ভাঙলে কত হচ্ছে ভাই, 3 দুগুণে 6 1 7/3, 7/3। তো ওপরে ওপরে এলসিএম করে দাও, তাহলে 7 আর 2, দেখো নিচেরটা কিন্তু এলসিএম হয় না, ওপরেরটা এলসিএম হয়, ঠিক আছে, 7 আর 2 এর এলসিএম কত হয়, 14 হলো, 14 তে এলো। এবারে দেখো তাহলে 7 দুগুণে 14, একটা রেফারেন্স 7 পেলে, যখনই ছিদ্র এলো, দেখো তাহলে 7 2 এ 14, এবার ভালো করে বুঝবে, তোমরা অনেকে বোঝো না যে কেন 3টে উপরে গুণ হয়, দেখে নাও। এবার এই 7 যখন এই 3টা আছে, এই 3টা তো উপরে গুণ হয়ে যায়, তাই কিন্তু এই 3টা ডাইরেক্টলি উপরে গুণ করা হয়, 3 দুগুণে 6 আসছে। ঠিক আছে, শিখে নিলে যে অনেকে বলে 3 কেন উপরে গুণ করো, তাহলে এই 7/3 দিয়ে 14কে যখন ভাগ করবো, 7 2 এ 14, 3টার উপরে গুণ হয়ে যায়, তাই 2 আর ওই 3 গুণ করে তখন 6 হয়ে যায়। এবার দেখো যখন ছিদ্র ছিল না 7 করে ভরছিল, যেই ছিদ্র হলো 6 করে ভরছে, তাহলে 1 করে বেরিয়ে যাচ্ছে ছিদ্র দিয়ে, তাই তো, ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে 1 করে, তাহলে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়, কত সময় খালি হয়, 14 দিয়ে খালি হবে, 14 ঘন্টায় খালি হবে, কারণ ছিদ্র দিয়ে 1 করে বেরোচ্ছে। নেক্সট, 3টি পাম্প দিনে 8 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে, তো 3টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে, একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে, দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প, এই একই রকম অঙ্ক, তাই 3টি পাম্প 8 দিনে, 8 ঘন্টা করে কাজ করে একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করলো, ঠিক আছে, সমান সমান উপরে কি বলছে, দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে 1 দিনে খালি করবে, তাহলে 1 দিন ধরে নাও, ঠিক আছে, কাটাকুটি করলে কত হচ্ছে, 4 2 8, তাহলে কত আসছে, তাহলে 12 আসছে অ্যান্সার, অপশন নাম্বার 2। নেক্সট, তারপর দেখো 17টা কি বলছে, একটি কাজ 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কি হলো,
তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন, আচ্ছা, ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, কাজটি শেষ করতে কত, এটা কত অ্যান্সার, এটা করেছিলাম 64/9 না কত অ্যান্সার আছে না? এটা এটা প্রিভিয়াস ইয়ার এটা করেছি, ওই জন্যই বললাম। দেখো 10, 12 আর 15 এদের এলসিএম করো ভাই, করেছিলে? কত এসেছিল? 60 এসেছিল। এবার দেখো তোমরা এখানে এখানে দেখো যে তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর, আর সি কিন্তু 4 দিন, দেখো তাহলে একটা জিনিস ভাববে এখানে, যে লাস্টে 4 দিন সি ছিল না, ছিল কি? ছিল না। তাহলে সি যখন ছিল না, তাই 4 দিনে সি কত ইউনিট কাজ করতো? বলছি, বলতে দাও। ওই 4 দিনে কাজটা কত করতো, সেটা যদি তুমি অ্যাড করেও দাও করা যায়, অ্যাড না করে তো কি করবে, যে কুইটে অ্যাড করে দিলে, তাহলে এ আর সি কন্টিনিউ হয়ে গেলে, এইটা অনেকে জানো না। আমরা যদি ধরি ওই 4 দিন সি করতো, তাহলে কত ইউনিট কাজ করতো, বলো বলো। 4 4 15 60, তো 15, 5 12 60 শুনতে একদমই শুনতে পাচ্ছ না? আচ্ছা, বলছি সি 4 দিনে কত ইউনিট কাজ করবে? 4 দিনে 20 কেন করবে, 16 ইউনিট করবে না? তাহলে ধরে নিলাম যে 16 ইউনিট কাজ করলো। তাহলে 16 ইউনিট যদি কাজ করতো, কিন্তু ও চলে গেছিল, কিন্তু আমরা ধরে নিলাম 16 ইউনিট কাজ করেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত করে নিচ্ছি, তাহলে টোটাল কাজ তখন কত হয়ে যেত? 60 আর 16 কত হয়ে যেত, দাও কি করতে হয়? 76 হয়ে যেত। এইবার এটা কি করলাম, সি কিন্তু চলে গেল, অঙ্কে বলে চলে গেছে, আমরা ধরে নিচ্ছি না যায়নি, ওই জন্য 16টা এক্সট্রা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে এইবার ভাবো যে কি 2 দিন পরে এ কাজ সম্পন্ন করে চলে গেছে, 2 দিন পরে এ কাজ গেছে, তিনজন একসঙ্গে 2 দিন কাজ করেছে, তাহলে করলে কত হচ্ছে টোটাল? তাহলে 5 আর 4 9 আছে 15, তাহলে 2 দিনে 30 করবে, তাহলে এতে 30 বাদ দাও, কত আসছে তাহলে? 46। তাহলে এটা মাথায় রাখবে, এই 2 দিন করেছে প্লাস এদিকে 46 আছে, 46কে কয় দিয়ে ভাগ করবা? 5 আর 4 9 দিয়ে ভাগ করবা, কারণ এ আর সি ধরে নিয়েছি আছে, বি আর সি আছে, এ তো চলে গেছে, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত আসছে? কত আসছে? এবার এটা এটা না করলেও, হয়ে যাবে, তোমাকে এখানে 2 যোগ করে দাও, তাহলে 9 2 18, 18 আর 6 কত, 18 যোগ 46 করলে হয়ে যাচ্ছে, কারণ এর সঙ্গে 2 8, যেহেতু তোমার এখানে দেখছি যে এখানে ভগ্নাংশে রয়েছে রে, আর কিছুই নেই, মিশ্র ভগ্নাংশে নেই, তাহলে আমার বোকামি করে করার দরকার নেই, এর সঙ্গে 2 8 করে দাও, বা 2 × 46/9, তার মানে কত হয়ে যাবে, 9 2 18 আর এদিকে 46 যোগ করলে কত, 64 হবে, 64/9। হ্যাঁ, কি বলছিলে বলো ভাই এবার। এই দেখো, এইটা করলে সুবিধা হবে, 2টা কেন যোগ হবে, কারণ 2 দিন তো কাজ করেছে প্রথমে ওরা একসঙ্গে 3 জন, বুঝতে পাওনি? এটা তো বাকি কাজ, এটা এটা তো হচ্ছে বাকি কাজ, কিন্তু এটা চেয়েছে শেষ হতে কতদিন লেগেছে টোটাল চেয়েছে, বলো। কে কি বলছে বলো, তাড়াতাড়ি বলো। হুম। হুম 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 হুম। 12, 12 চলে গেছে, তুমি যেটা বলছো, হ্যাঁ সেটা করা যেতে পারে। না না, ওটা করা যাবে না, দেখো ভাই কেন বলছি, এটা তুমি করলে করতে পারবে, কিন্তু করা যাবে কি করে, হবে না ভাই। যে এখানে 2 দিন তো ওরা 3জন একসঙ্গে করেছে না, ওরা তো একসঙ্গে করেছে, তাহলে ওরা 3জনের তো একসঙ্গে কাজটা বাদ দিতে হবে প্রথমে 2 দিনে, বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে কি করে হবে নাহলে, ওরা একসঙ্গে কাজ করেছে না ওটা। নেক্সট দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সম দূরত্ব 4 ঘন্টা, তাহলে এখানে গতিবেগ বের করো না, প্রতিকূলে গতিবেগ কত আসছে? একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে। আচ্ছা এখানে, আচ্ছা এখানে
এখানে আসছে এটা করে 44/5 আসছে। 8 ঘন্টা 48 মিনিটকে যদি করো তো কত আসছে? 8 প্লাস 48 বাই কত আসছে? 60। কাটাকুটি করলে কত আসছে? এখানে আসছে 4। তাহলে এখানে 44/5 এলো এটা করে। 44/5 এলো এটা। রেশিও বলছে পরে, দেখো সমদূরত্ব যেহেতু, তাহলে স্রোতের অনুকূলে বলছে 4 ঘন্টা অতিক্রম করে। অনুকূলে কি বলছে? 4 ঘন্টা। এবার দেখো এই 5টাকে হারানোর জন্য এর সঙ্গে 5 গুণ করে দাও, এর সঙ্গেও 5 গুণ করে দাও। তাহলে তাই যদি করা, এই 5 কেটে যাবে, এই 5 কেটে যাবে। তাহলে আলটিমেটলি অনুকূলে 20 ঘন্টা আর প্রতিকূলে সেটা কত লেগেছে? 44। এটা কি টাইমের রেশিও। বেগের অনুপাত কি উল্টোটা হবে, 44:20 হবে। নৌকার বেগ আর স্রোতের বেগ চেয়েছে, তো সেখান থেকে অনুকূল আর প্রতিকূলে বেগটা বের করে নিচ্ছি। এটাকে রেশিও করে নাও। রেশিও করলে কত আসে? 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কত আসে? 11:5। এবার দেখো নৌকার বেগের ফর্মুলা কি জানি ভাই? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে 16/2 একটা, আর একটা কি আছে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে স্রোত আসে। তাহলে 11 থেকে 5 বাদ দিলে কত হবে? 6/2। 2 2 দিয়ে কেটে যাবে। এবার 2 দিয়ে আবার এলসিএম যাচ্ছে, দেখো আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 8:3 আসবে। ঠিক আছে। আচ্ছা, দুই ট্রেনের বেগের অনুপাত এত দিয়েছে, যদি ট্রেনটি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায়, দেখো এটা বেগ বের করে নাও। একটা বেগ বলে দিয়েছে, দ্বিতীয়টা বের কত সোজা, তাহলে মুখে করে দিতে পারো। দেখো 5 ঘন্টা যদি 400 যায়, তাহলে বেগ কত আসছে? 400/5 করলে কত আসে? 80 আসছে বেগ। তাহলে 7:8। দেখো দ্বিতীয়টার বলছে, তাহলে দ্বিতীয়টার বেগ 80, তাহলে 7-এর ভাগ কত? 10 গুণ আছে, মানে 7-এরও 10 গুণ করলে কত হয়? 70 হবে। এগুলো মুখে করে দেওয়া। নেক্সট, একটি অটো রিক্সায় 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চলছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তার মানে কি টোটাল কত সময় লাগলো? 2 ঘন্টা আর 2.5 ঘন্টা আর 1 ঘন্টা, কত ঘন্টা লাগলো? 3.5 ঘন্টা। তাহলে 40 ইন্টু 3.5 ঘন্টা করলেই তো মোট দূরত্ব, গতিবেগ ইন্টু মোট সময়। তাহলে এখানে চলে আসলো, শূন্য কেটে দিলে 4 35 140 হয়ে যাবে। অপশন 2। কিছুই নেই অঙ্কে, এগুলো অঙ্ক হলো এগুলো। আর দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার, এত মিটার। ওরা যথাক্রমে 10 মিটার/সেকেন্ড ও 7 মিটার/সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলো। পরস্পরের দিকে মানে কি বলতো? বিপরীত দিকে। এবার দেখো মোট ডিস্টেন্সটা কত? এরও বেগ, এরও আছে, এটারও দূরত্ব আছে। এই মোট ডিস্টেন্স হয়ে গেল 80 আর 90, যোগ করলে কত হয়? 170। এবার যখন ওরা বিপরীত দিকে যাচ্ছে, তখন বেগও যোগ হবে, তাহলে রিলেটিভ। হুম 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 তাহলে রিলেটিভ টাইমটা পেয়ে যাবে। তাহলে এখানে যখন আসছো 17, যোগ করলাম বেগ, ভাগ করলে কত আসে? 10 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। অপশন নাম্বার, মিলিত হবে বা অতিক্রম করবে, একই বিষয়। 22 দা ঘন্টায় 72 কিলোমিটার বেগে, না কি বলেছে, 72 কিলোমিটারই হবে হয়তো। ঠিক আছে, 72 বেগে রয়েছে, এটা ঘন্টায় বলে দিয়েছ তো, কিলোমিটারই হবে ওটা। হ্যাঁ, ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে পারে। তাহলে দেখো টোটাল যোগ করতে হবে, যাই দৈর্ঘ্য আছে সেগুলো যোগ করে মোট ডিস্টেন্স করে ফেলো। তাহলে 110 আর 132 যোগ করলে দাদা কত হয়? 242 ডিভাইডেড 72 কিলোমিটার/আওয়ার। কিন্তু এটা মিটারে আছে, অ্যান্সারও দেখে সেকেন্ডে আছে, তাহলে মিটার/সেকেন্ড আনতে হবে। তাহলে 5/18 নিচে এনে রেখে ডাইরেক্ট উল্টে দাও, উপরে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 4/18 কত হবে দাদা? 72 হবে। ঠিক আছে, 4 দিয়ে কে কাটো। 4 দিয়ে কাটলে কত? 2 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটছে। 2 দিয়ে কাটছে, সুবিধা হয়ে গেল তাহলে আরো। তাহলে এটা হয়েছে 121। তাহলে 121/5 দুগুণি 10। 121/10 মানে কত আগে দশমিক, 4টা শূন্য মানে একটার আগে দশমিক, তাহলে 12.1 সেকেন্ড। আচ্ছা কত, আচ্ছা একজন মানুষ গড়ে 24 কিলোমিটার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার ঘন্টা গতিতে নিচে নামে। ওয়াই ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রাতে গড় গতিবেগ। তা 2x/y তাহলে 2xy/x+y, তাহলে 24 আর 30 যোগ করলে কত হবে? 54 হয়। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, এখানে তুমি বলতে পারো দাদা ডাইরেক্টলি কত কাটতে পারো? 6 দিয়ে, 6 9 54, আর এদিকে 4 6 24, 3 3 9 দাদা, আর এখানে 10। তাহলে কত আসছে এখানে? 4 10 40 গুণ 80, 80/2 মানে কত আসবে? 26.6। কত হচ্ছে?
তা 80/3 মানে কত হয়? আমি তো সেটাই তো বললাম, 26.666 আসতেই থাকবে। 318, 318, 318 আসতেই থাকবে, তাই তো? 80/3 যা ভাগ করো, দেখো দেখো, 3 2 6, পড়ে রইলো কত? 2, 2 মানে 20, তাহলে আবার কত আসছে? 318, আবার পড়ে রয়েছে 2, পয়েন্ট দিয়ে একটা শূন্য, 318 আসতেই থাকবে, আসতেই থাকবে। নেক্সট দেখো, কোনটা? এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, 6/6, 6/6, এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। মূলদ সংখ্যা হচ্ছে না, অমূলদ হচ্ছে? অমূলদ হচ্ছে না। দেখো, যারা মূলদ অমূলদের কনসেপ্ট ক্লিয়ার নেই, আমি বলে দিচ্ছি, 0.6 আসতেই থাকছে, এটা কি মূলদ হচ্ছে? এটা যারা বোঝো না যে মূলদ অমূলদ, শোনো, আমি পি কিউ আকারে প্রকাশ করা যেটা, সেটা P/Q আকারে। এই যে ফর্মুলা, এইটা ক্লিয়ার করো আগে। ক্লাস 8 9 বই আছে, ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করে নাও, টাইম লাগবে ওটা শিখতে। ফট করে বললাম আর বুঝে গেলে, ঠিক আছে? এই P/Q আকারে কি বুঝলে? না শিখলে পারা যাবে না। গাড়ি, এটা পরে আসছে কনসেপ্ট, পরে আসলে না পারো একদিন বলো, ক্লাস 8-এর ক্লাস করিয়ে দেবো, ক্লাস 8 9 আছে ওটা। গাড়ি এ এর গতি 19 মিটার/সেকেন্ড, গাড়ি বি এর গতি 20 মিটার/সেকেন্ড, 1 কিলোমিটার রেসে বি কত মিটার ব্যবধান একে হারাবে? দেখো খেলা, কিছুই নেই। 1 কিলোমিটার মানে কত, মানে একটা সিম্পল জিনিস বোঝো, যে এ এর গতি 19 মিটার/সেকেন্ড, তাহলে বি এর গতি 20 মিটার/সেকেন্ড। একটা সিম্পল লজিক বোঝো, যখন 20 মিটারের রেস হবে, 20 মিটারের রেস হবে, তখন কতই হারবে? একে হারছে, তাই তো? তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার, তাহলে 1000 মিটারে কত হারবে? এইটুকুই তো অঙ্ক। শূন্য কাটলে 50 মিটারে হারবে, 50 মিটারে হারবে। বুঝতে পেরেছো কি করলাম? দেখো, যখন যে যে পৌঁছে গেল সে তো জিতে গেল, তাই সে 20 গেল, আর সেটুকু যদি আমি রেস ধরি, তাহলে 20 মিটারের যদি রেস হতো, সেখানে 19 যাচ্ছে, মানে এ যখন 20 যাচ্ছে তখনও 19 যাচ্ছে, তাহলে কি 20-তে 1 হেরে যাচ্ছে। এই 20-তে যদি 1 পিছিয়ে থাকে, তাহলে টোটাল তো 1 কিলোমিটার রেস মানে কত? 1000 মিটার, 1000 মিটারে কত পিছাবে সেটাই জানতে চাইছি। নেক্সট, 710 টাকা এমন ভাবে এ বি সি এর মধ্যে ভাগ করা হলো, এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে 30 টাকা বেশি পায়। তোমাদের এটা আমি শিখিয়েছিলাম দাদা, যে বেশি পায় তবে সি কত টাকা হবে। তো তোমাদের এখানে 40 টাকা বেশি আর 70 টাকা বেশি, কত হচ্ছে? 110 বাদ দিতে হবে। 110 যদি বাদ দিতে হয় 600 টাকা, 600 টাকা যদি হয় 200 টাকা, তাহলে 240, 270 আর 200, এইটা পাবে। তাহলে সি কত টাকা পাবে? সি 270। দেখো, যারা বুঝতে পারোনি, মাথার উপর দেখেছো অনেকে, সেটা ক্লিয়ার করে দিচ্ছে এবার। দেখো, বলছে যে এ বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে এটা এ এলো, এটা বি এলো, এটা সি এলো। কি এ বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে এ ধরলাম x টাকা, ঠিক? তাহলে বি কত হবে? সরি, এ কত হবে? x+40। এটাও ক্লিয়ার আছে কিনা বলো, ক্লিয়ার আছে কিনা বলো, ক্লিয়ার তো? এবার বলছে সি এর থেকে 30 টাকা বেশি, তাহলে এ তো x+40, তাহলে 30 টাকা বেশি মানে কত হবে? x+40। দেখো, 40+30 করা মানে কত? ডাইরেক্ট আমি লিখতে পারি 40+30 হয়ে যা, ডাইরেক্ট 70 লিখতে পারি, ঠিক? এবার এই যদি আসে, টোটাল যোগফলটা কত হচ্ছে? 3x+110, আর এটার ভ্যালু কত বলেছে? 710। তাহলে 3x সমান সমান কত হবে? যেটা মুখে মুখে বলছিলাম, এটা প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 710 থেকে এটা -110 হয়ে গেলে 600 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 200 হয়ে গেল। কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, 200 হয়ে গেল। এই যে ক্যালকুলেশনটা ওরা মাইন্ডে করে ফেলে, ঠিক আছে? এবার যদি তাই হয়, 200 যদি হয়, তাহলে 200 যদি কি, তবে সি কত পাবে? সি তো x+70, তাই 200+70 মানে কত? 270। অপশন 4 অ্যান্সার। বুঝতে পেরেছো? কনসেপ্ট দিয়ে বোঝালেও বুঝালাম, এটা করতেও ভীষণ টাইম লাগবে না। দেখো, সাব্বির দেখ,
একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলনাটা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই ঠকায়, 12% ঠকায়, ওই ব্যবসায়ীর লাভ কত হবে? কত হয় বলো? প্রতিশপূর্ণ। আচ্ছা, এটা কি বললে? 12 12 24 নাকি? তোমাদের কনসেপ্টটা শিখি আমি, কি বললে? এভাবে হয় হবে না, কে বলেছে? অবশ্যই হবে, ঠিক আছে। 22 পূর্ণ আসুক বা কোথাও কি করছে না হচ্ছে, এটা পরে দেখে আমি বলছি, ঠিক আছে। আর না হলে এই সূত্রটা তো বললাম, সূত্র ধরে করবে, যে কি রয়েছে, a+b+ab/100 করো, আর চলে আসবে। তাহলে 12 12 24 আসছে, ইন্টু 12 12 144/100 করলে অ্যান্সার আসছে, যেটা সেটা অ্যান্সার করে ফেলো, ঠিক আছে। নেক্সট দেখো, এটা দেখে নেবো, হ্যাঁ, তোমাদের ওই কনসেপ্টটা আসছে কিনা দেখে নেবো। স্ক্রিনশট দিয়ে দিই। নেক্সট দেখো, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড়? এটা করা লাগবে। এটা 28%। ক্রমিক ছাড় দেখো, 100 টাকা রয়েছে, এখানে 10% ছাড় দিলে মানে কত হচ্ছে? 90% হলে তার উপর আবার 20% ছাড় দিচ্ছে, মানে 80% নিচ্ছে। তাহলে দেখো, 8 9 72 টাকা হচ্ছে, মানে 100 টাকা জিনিসটা 72 টাকায় বিক্রি করছে, মানে 28 টাকা তুমি ছাড় পেয়েছো। নেক্সট দেখো, যদি বার্ষিক 12% সরল আসল ও সুদ মিলিয়ে এক বছরে 1120 টাকা হয়, তাহলে আসল কত? কিছুই না, তাহলে 12% সরাসরি আসল ও সুদ মিলিয়ে এক বছরে বলেছে, তাই 12% মানে ফ্র্যাকশন বলে করার দরকার নেই এখানে। তাহলে 112 মানে কত? 112 0। তাহলে 100 মানে কত? এইটুকুই আছে অ্যান্সার, কিছু নেই। দেখো 10 গুণ বেশি আছে মানে 1000 অ্যান্সার। কোথায় গেল সে? অপশন 2-এ। পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত 8:3, 10 বছর পরে অনুপাত হচ্ছে এটা। দেখো তো বিয়োগফল বলছে, দেখো 8:3 রয়েছে, আর একে 2:1 রয়েছে, তাই তো। আর 10 বছর পরে বলছে, তাহলে 10 বছর পরে মানে কি সেম ডিফারেন্স আসতে হবে। সেম ডিফারেন্স নেই, তাহলে সেম ডিফারেন্স আনতে করতে হলে দুই রকম ক্রস প্রোডাক্টও করতে পারো। একটা সিস্টেম শিখিয়েছিলাম, কি এখানে কি ডিফারেন্স কত আসছে? 5 আসছে, এখানে ডিফারেন্স কত হচ্ছে? 1। তাহলে এটা দেখে প্রথমটা অনুপাতের সঙ্গে গুণের দরকার নেই, তাহলে 8:3ই থাকছে। আর এটার সঙ্গে পরে গুণ করো, 5 দিয়ে 10 আসছে, আর এখানে 5 ওকে 5, 2 করে ডিফারেন্স, 2 মানেই কত বলছে? 10। কত গুণ বেশি? 5 গুণ বেশি। 5 গুণ যদি বেশি আছে, আনতে চাইছে কি বর্তমানে পুত্রের বয়স কত? 3 মানে কত হয়ে যাবে? 3 5 15 বছর হচ্ছে, ঠিক আছে। অপশন নম্বর কত ছিল দেখে নাও। ওটা অপশন নম্বর 4-এ ছিল। 4-এ ছিল, 4-এ। দেখো তারপর দেখো 30 জায়গায় কি বলছে? বাবার বয়স মেয়ের 4 গুণ। যদি 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরো 5 বছর পর তা কিছুই না, এটা তো সোজা 2.5 গুণ অ্যান্সার আসবে, এটা তোমরা পারবে। তাহলে প্রথমে দেখো, আমি অনুপাত বলছি যে বাবার বয়স মেয়ের 4 গুণ, মেয়ের 4 গুণ, মানে 1:4 আছে একটা। 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 1/3, 1:3 আসছে, তো একই রকম ভাবে করে নেবে। এখানে কত আসে? 3 আসছে, এখানে আসে 2। উপরটার সঙ্গে গুণ করলে 2 অক্ষে 2, এখানে 4 দিয়ে 8, আর এখানে 3 আসছে, মানে 3 অক্ষে 3, 3 দিকে নয়, 1 করে ডিফারেন্স। তো 1 মানে কত বছর বলেছিল? 5 বছর। তাহলে 1 মানে যদি 5 বছর হয়, তাহলে দেখো এখানে বর্তমানে বলছি বড় এত 3 গুণ হয়, তবে আরো 5 বছর, তার মানে আরো 5 বছর, মানে এই যে পরে 5 বছর, তারপরে আরো 5 বছর, এখানটায় 5 করে যোগ করে দেবে। তাহলে কত আসবে? এখানে তোমার আসছিল 5 গুণ করে 3 5, এখানে 15 আসছিল, আর এখানে 45 আসছিল। 5 করে অ্যাড করলে এখানে 50 আসছে, এখানে 20 আসছে। তাহলে কত গুণ বেশি? 2.5 গুণ বেশি। 20 দিয়ে 50-কে ভাগ করো, 2.5 গুণ বেশি। করে দেবো না বললাম, তা করে দিলাম সব। যাই হোক, এ এবং বি এর মাসিক গড় আয় এত টাকা। বি এবং সি এর মাসিক গড় আয় এত টাকা। এ ও সি এর মাসিক গড় এত টাকা। দেখে মোটটা বের করে নেবে, 2 দিয়ে ভাগ করবে, করে দিলে এ বি সি এর টোটালটা পেয়ে যাবে। দিয়ে সেখান থেকে অ্যাভারেজ বাদ দাও। সিম্পল আছে তো, ওই যে এফিসিয়েন্সির মধ্যে যেটা বের করি আমরা। তা দেখো এখানে টোটাল করবে দুটো, দেখো এ প্লাস বি পাচ্ছ, বি প্লাস সি পাচ্ছ, আমি বলে দিচ্ছি, এটা তোমরা করবে এগুলো। সি প্লাস এ পাচ্ছ, তাহলে এখানে টোটাল দেখো, এটা টোটালটা বের করে নেবে। আর এটা যদি হয়, তাহলে ডবল করলে কত হবে? 30,000, মানে 3100 হচ্ছে, তাই তো? কত হচ্ছে এটা? 30,100, 3100 টাকা। 30,000, সরি 30,100। তারপরটা আসে, তাহলে বি প্লাস সি কত হয়ে যায়? গড় যদি এত হয়, 30,700 আসছে।
তারপরটা কত আসছে 400। টোটাল অ্যাড করো। এখানে দেখো এখানে দেখো প্রত্যেকটা অক্ষর দুটো করে আছে, তো এখানে বলতে পারি 2 + a + b + c রয়েছে, এটা দুটো করে আছে মানে, তাহলে এখানে কত আসছে টোটাল? তাহলে 91,200। এটাকে দুগুণ করতে হবে, এই 2 গুণ দিয়ে মানে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসছে? 35,600 আসো। এবার এইখানে দেখো 35,600 আসছে, বলছে এ এর মাসিক আয় কত, তাহলে এ এর মাসিক আয় কত হবে দেখো, সিম্পল আছে ভাই। এ এর মাসিক আয় দেখো, এ আর বি রয়েছে এখানে দেখো। এবার দেখো এখানে দেখো টোটাল, এখানে টোটাল কি এবিসি এর ভ্যালু রয়েছে, তাহলে এবিসি এর ভ্যালু রয়েছে 45,600। এবিসির ভ্যালু থেকে তুমি বিসি বাদ দিয়ে দাও, এবিসি এর ভ্যালু থেকে যদি বিসি বাদ দিয়ে দাও, তাহলে কার মান পড়ে থাকবে? এর মানটা পড়ে থাকবে। তাহলে এখানে 30,700 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে আনসার? এই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু না। সিম্পল অঙ্ক, কোনো জটিলতা নেই, জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে, গুণ ভাগটা জানতে হবে। নেক্সট, 20 জন ছাত্রের এক শ্রেণীতে দেখো, যদি বুঝতে না পারো না কি করতে হয়, রেকর্ডেড মোডে যাবে, গিয়ে আবার আগের দিকে যাবে, গিয়ে দেখে নেবে যে কি বলছে দাদা, বারবার দেখবে দরকার হয়, কিন্তু বুঝতে সারবে। 20 জন ছাত্রের এক শ্রেণীতে অঙ্কে ছাত্রদের মোট নম্বর ছিল এত, ছাত্রের গড় নম্বর কত, তাহলে 20, এইটা বাই 20 করলেই তো হয়ে যাচ্ছে। কি অঙ্ক এসব অঙ্ক হলে 50, মোট মান বাই মোট সংখ্যাতে ভাগ করলেই তোমার গড় পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো কি বলছি, তেতেই দাগ, একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সা মুদ্রার অনুপাত রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য থাকে, তাহলে মূল্য দিয়েছে মানে কি, আমাকে কি করতে হবে, মুদ্রার থেকে মূল্য অনুপাত আনতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে কি রয়েছে, টাকায় কনভার্ট করার চেষ্টা করবে, এটা কিন্তু টাকায় আছে যেহেতু। আচ্ছা, তাহলে 25 পয়সা আছে একটা, এই টাকায় কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করবো। আর 10 পয়সা রয়েছে, তাহলে কত দিয়ে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, আর এখানে কত আসছে, 3টে আছে, সরি এখানে 2 রয়েছে, সরি সরি আই এম সরি, দুটো দুটো 2/10 হবে। 10 দিয়ে কেন ভাগ করছি, কারণ 10টা 10 পয়সা মিলে কি হয়, 1 টাকা হয় তাই। আর এখানে 20টা, তাই কত হবে, 3-এর 20, কেন 20 দিয়ে, কারণ 5টা 20 পয়সা মিলে 1 টাকা হবে। সরি, 5টা 20 পয়সা না, উল্টো বললাম, মানে 20টা 5 পয়সা মানে, তাই 20 দিয়ে ভাগ করছি। এবার এদের এলসিএমটা বের করো, হরগুলো এলসিএম বের করো, কত আসছে, 20 আসবে। 20 যদি 4 দিয়ে ভাগ করলে 20 কে 5 হয়, তাহলে 5 অক্ষে 5 এলো। আর এদিকে কত আসছে, 10 দিয়ে 20, তাহলে সেই 2 কে উপরে গুণ করে 2 দিকে 4 হলো, আর এখানে 3 আসবে, 5 4 3 এলো। এখানে টোটাল কত আছে, এখানে টোটাল কত হচ্ছে, 12 মানেই 30। দেখো আমরা বলছি 12, ওরা বলছে 30, তাহলে 12 মানেই 30। বেশ, তাহলে 5 পয়সা কত আছে, 5 পয়সা কোনটা, এইটা। 3 মানে কত, 3 মানে কত আসলো। এবার দেখো এখানে তোমার এখানে এখানে আসলো তো এইটা। তোমাদের একটা জিনিস খেয়াল করবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, কোনো কিছু করার দরকার নেই। তোমাদের এই 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 পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, এই যে অ্যান্সারটা আসবে, এটা টাকায় আসবে, কি আসবে, যেটা এবার এত টাকা, এবার টাকা আছে। এবার দেখো এখানে যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, তাহলে 1 টাকায় কতগুলো মুদ্রা থাকে, 5 পয়সার মুদ্রা, তো এটা টাকায় আসবে, তাহলে সেই 20টা গুণ করে দিলেই তো আমার একবারে মুদ্রার সংখ্যা বেরিয়ে আসবে। এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো যে এত টাকা রয়েছে, যেখানে সব কটাই 5 পয়সার মুদ্রা। তাহলে এখান থেকে আমি গুণ করে দেবো, 1 টাকা মানে 20টা 5 পয়সা থাকবে, তাহলে সেখানে আমি গুণ করে দিলাম 20, তাহলে মোটটা পেয়ে যাবে, তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে 3 এ 4 12, 4 দিয়ে কাটলে 5, 150। এই ওই কনসেপ্ট গুলো, এই ছোট ছোট কনসেপ্ট গুলোই কাজে লাগাতে হয়। নেক্সট, আচ্ছা, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের, আচ্ছা এটা 16,800 অ্যান্সারটা করে দেবো না, অনেকবার করিয়েছি এটা, 16,800। আর যারা পারবা না নতুন, তাদের জন্য ওএমআর গ্রুপে, এটা অনেকবার পরীক্ষা এসেও আর অনেকবার করিয়েছি আমি, এটা ওএমআর গ্রুপে যারা পুরোনো আছো করে দেবে, যদি নতুনরা না পেরে থাকো ওএমআর গ্রুপে দেবে, পুরোনোরা করে দেবে। 1 লাইনের অঙ্কটা, এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে গসাগু। 54, 81 আর 180 পদে ভাগ করা যায়, 9 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাচ্ছে, তো ওটাই অ্যান্সার। 2 ধরনের চালের মূল্য 60 টাকা ও 84 টাকা কেজি। যদি 2 ধরনের চাল এত অনুপাতে মেশানো হয়, তাহলে মিশ্রণের চালটিকে দেখো, তাহলে কি,
1 কেজি, আচ্ছা এ তো বোঝাই যাচ্ছে, সোজা আছে। দেখো 1 কেজি মেশাচ্ছে 60 টাকা দাম, তাহলে 60 কে 60 টাকা, তাহলে আর 1 কেজি মেশাচ্ছে 84 টাকা করে দাম, তাহলে 84 ওকে 84 টাকা, তাহলে 2 কেজির দাম টোটাল কত হয়ে গেল? কত হলো? 144। তাহলে এখানে ওই প্রতি কেজি চালের দাম মেশানোর পরে কত হচ্ছে? মেশানোর পরে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 72 টাকা করে হচ্ছে। অপশন নাম্বার 3। ও 76 দেখাচ্ছে কেন? 4-এ আছে। তারপরে দেখো কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে অকৃতকার্য। দেখো তাহলে কি, টোটাল অকৃতকার্য, টোটাল অকৃতকার্য মানে ইন্ডিভিজুয়াল টোটাল অকৃতকার্য মাইনাস উভয়টা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? অ্যাকচুয়াল অকৃতকার্য পেয়ে যাবো। তাহলে টোটাল অকৃতকার্য কত হচ্ছে? তাহলে 30 আসছে। তাহলে 30% যদি আমার অকৃতকার্য হয়, তাহলে 70% কি কৃতকার্য? এবার যারা বোঝো না যে কেন দাদা উভয়টা বাদ দিতে হয়, কেন দেখিয়ে দিচ্ছি। দেখো একটা গোল যদি আমি করি একটা, আর এখানে যদি করি, এবারে দেখো এই যে পার্টটা আছে না দাদা, এই 18%, তো 18% তুমি যে 17% বাংলায়, তো এটা বাংলা মনে করো আর এটা ইংলিশ মনে করো। তাহলে 18% যে আছে, তো এই 18%-এর ভিতরে 5% তো উভয় বিষয়ের ভিতরে চলে যাচ্ছে, তাহলে এই বাকি এখানে কত থাকছে? 17%, তাহলে এখানে 12% প্লাস 5%। ঠিক আছে, উভয়টাকে লিখে দিলাম। তার মানে কি 12 আর এই 5 17 হয়ে যাচ্ছে টোটাল। আবার এখানে দেখো 18% মানে কত হবে? 13 আর 5 18 হয়ে যাবে। টোটাল কত অকৃতকার্য কত হয়ে যাচ্ছে? 12 আর 5 17, আর 13 30 আসছে। ওই জন্য উভয়টা বাদ দিতে হয় একটা। ঠিক আছে, কারণ উভয়টাকে ডবল ধরা হয়ে যাচ্ছে, উভয় মানে তো দুটোতেই ফেল, তার মানে একজনকে ডবল ধরা হয়ে যাচ্ছে, তার জন্য একটা বাদ দিতে হবে, বুঝতে পারলে? ওই জন্য 5 বাদ দিতে হয়। আচ্ছা, একটি নৌকায় স্রোতের প্রতিকূলে বেগ বলছে 8 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি এক্স এক্স কিলোমিটার স্রোতের প্রতিকূলে, আচ্ছা, এবং এক্স কিলোমিটার স্রোতের অনুকূলে যায়। যদি নৌকাটি মোট 9 আওয়ার সময় নেয়, তাহলে এক্স এর মান কত? কিছু আসে বলো, কত অ্যান্সার বলো। দেখো স্রোতের প্রতিকূলের বেগ বলছে 8, ঠিক আছে? যদি নৌকাটি মোট এত আওয়ার সময় নেয়, তাহলে এক্স এর মান কত? নৌকাটি এক্স কিলোমিটার স্রোতের প্রতিকূলে, এবং দেখো বলে দিচ্ছি, এখানে মান দেওয়া আছে, অসুবিধা কি তোমার? এখানে অঙ্কে বলেই দিচ্ছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলের বেগ 8 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে অনুকূলের বেগটাও তো বের করা যায়। দেখো স্রোতের সঙ্গে, সরি, প্রতিকূলের সঙ্গে স্রোত ডবল যোগ করলেই তো আমরা কি পেয়ে যাব? অনুকূল পেয়ে যাব। কারণ দেখো স্রোতের সঙ্গে যখন আমি, সরি স্রোত বলছি, প্রতিকূলের সঙ্গে স্রোত যোগ করছি, তখন আমি কি পাচ্ছি? স্থির পাচ্ছি। আর স্থিরের সঙ্গে যখন স্রোত যোগ করছি কি পাচ্ছি? অনুকূল পাচ্ছি। তাহলে অনুকূল পেলাম 16। ঠিক আছে, এবার কি বলছে? নৌকাটি এক্স কিলোমিটার স্রোতের প্রতিকূলে গেল, কত কিলোমিটার আমরা জানি না, এক্স কিলোমিটার বলেছে, তাই তো? এবং এক্স কিলোমিটার স্রোতের অনুকূলে গেল, কতটুকু জানি না। যদি নৌকাটি এত কিলোমিটার আওয়ার সময় নেয়, তাহলে যদি নৌকাটি মোট এত মানে গেলো আর আসলো 9 আওয়ার টাইম নিল, তাহলে এখানে আমরা গড় গতিবেগ ইন্টু টাইম করে দিলে তো অ্যান্সার বেরিয়ে আসবে। গড় বেগের সূত্র কি জানি? 2:1 অনুপাতে আসছে, অনুপাত করলেও চলে আসবে, অনুপাত যদি করো তাও চলে আসবে। দেখো তাহলে এখানে রেশিও করে দাও, অনুকূল হচ্ছে 16, আর এখানে আসছে কত? 8। আর যারা স্পিডের রেশিও, স্পিড রেশিও উল্টো কি হয়ে যাবে? তাহলে আসলে 1:2। টোটাল কত আসছে? 3। আমরা বলছি 3, ওরা বলছে কত? কত গুণ বেশি? তাহলে এটা কত হবে? 3 হবে, আর এটা হবে 6 হবে। তাহলে এখানে দেখো 3 16 কত গেল? 48। যেখানে 1 পাশ গুণ করলেই তো আমরা মোট ডিস্টেন্স পেয়ে যাই, যে কোনো 1 পাশ গুণ করলে তো মোট ডিস্টেন্স পেয়ে যায়, তাহলে 100 8 48, অপশন 3। ঠিক আছে, মাইক্রোফোন কার অন আছে ভাই? অঙ্ক জাস্ট কনসেপ্ট দিয়ে বুঝে যাওয়া হয়ে যাবে। 0.75 ইজ দ্য সেম অ্যাজ কত, মানে পার্সেন্টেজ দিয়েছে, আর কিছুই না ভাই। পার্সেন্টেজ মানে কি? 0.75%। এটা কোন পার্সেন্টেজের সমান? তার মানে কি এরকম নয় দেখি 0.75 সমান সমান এক্স পার্সেন্টের সমান। এক্স পার্সেন্ট মানে কি? 6/100। কত আসে তাহলে?
72 আসছে, এখানে কি দিয়েছে? এটা ভুল দিয়েছে, এটা ভুল আছে বুঝলে। 0.75 ইজ দ্য সেম অ্যাজ, ধরলাম যে x% সমান। দাঁড়া আমি বলেছি, এটা আমরা ধরে নিলাম যে x% সমান। ঠিক আছে, x% সমান হচ্ছে 0.75। তাহলে পয়েন্টটা যখন তুলে দেবো এখানে 100 আসবে, এই পার্সেন্টেজ তো নিচে আসলে 100 আসলো, 75 অ্যান্সার আসবে তো, 75 আসবে। এবার যারা বোঝো, দেখো এটা মানে কি, 75/100, 75/100ও যা, 75%ও তাই। 75% মানেই তো 75/100। অপশনে ভুল আছে গো এখানে। বাকি অপশন হয় নাকি? হ্যাঁ এ ভুল আছে, পয়েন্টটা হবে না। ওটা 75, অপশনে 75ই ছিল। কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থীর, বুঝলো, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজি তৃতীয় যদি উভয় বিষয়ে পরীক্ষা, এই দেখো এই একই অঙ্ক, তাহলে 40 আর 30 যোগ করলে কত হবে? 70, 70 থেকে 20 বাদ দিলে কত হবে? 50, 50% অনির্তীর্ণ। দেখো 50%, তাহলে 50% অনুত্তীর্ণ মানে, আর 50% উত্তীর্ণ, এটা মুখোমুখি করে দিলে, কনসেপ্ট ক্লিয়ার করে দিলে মার্কেটটা, এটাই মুখোমুখি হয়ে গেল। নেক্সট দেখো, একজন বিক্রেতা 20% ক্ষতিতে কিছু দ্রব্য বিক্রি করে, যদি সে দ্রব্যটি 390 টাকায় একটু অধিক দামে বিক্রি করতো তাহলে 6% লাভ হতো, তাহলে এদিকে ক্ষতি হচ্ছিল। 20% ক্ষতি বিক্রি করছিল না, 80%-এ বিক্রি করছিল। আর যে 6% লাভে যখন বিক্রি করছে, 106%-এ বিক্রি করছে, তাহলে ভাই কত পার্সেন্টের ডিফারেন্স চলে এলো? 26%। তাহলে এই 26% মানেই 390 টাকা বাড়িয়েছে, 26% মানে 390 টাকা। তাহলে 100% মানে কত? কাটাকুটি করলে যেটা আসবে সেটা অ্যান্সার, জানি না কি আসবে, তোমরা দেখে নাও এবার। কথা আসছে? তাহলে এটা আসবে, কাটাকুটি না করতে পারলে আর কিছু করার নেই। কাটাকুটি না করতে পারলে ওই গাছের নিচে চলে যাও, ওই ভিড়ে, বলে না কি, ভেড়ির পাড়, গাছের নিচে দিয়ে গেম খেলো আর গাঁজা খাওগে যাও, কাটাকুটি যদি এখনো না পারো। তো কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমন ভাবে কমালেন যে কয়লার উপর খরচ পুরো থাকলো। কয়লার ব্যবহার তার মানে পুরো থাকলো মানে কি, 20% বাড়িয়েছে মানে ওই দিক গিয়ে কি করে কমবে, 16.3% হবে, এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত, এটা হয়ে যাওয়া উচিত তো। তোমার, তোমাদের আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, তোমাদের পড়াশোনা শোনো, মাঝে মধ্যে অনেকে অনেকে ঝিমিয়ে যাচ্ছে। এই দীপায়ন ছেলেটা কোথায় হারিয়ে গেল জানি না, চাকরি পেলে তো ভালো, যে পড়াশোনা যদি করছে তাহলে ঠিক আছে, যে আব্দুল্লাহ ভালো লাগছে না পড়াশোনা করছে সে ঠিক আছে, কিন্তু যদি হারিয়ে যায়, আমি কিন্তু ভাবি এরা কারা, এরা নাকি সারা জীবন চাকরি করবে আবার, এরা কারা? আরে ভাই, এইটুকু কি খেয়াল আসে না এদের, যে এত যন্ত্রণা ভোগ করেছি, মানুষ যদি চাকরি না পায়, লোক তুমি হাসির পাত্র হয়ে যাবে, আর আমি যদি চাকরি পেয়ে যাই, আমি সমাজে মোটিভেশন হয়ে দাঁড়াবো। তোমার না যেখানে হাসাহাসি করবে সব থেকে বেশি, তুমি সেখানে মোটিভেশন হিসেবে কাজ করবে। অ্যাজ পার এক্সাম্পল, নিজের বড়াই করছি না কিন্তু তাই আমি, ঘর কোনো বউ বলতো, বলছিলাম না কোভিড-19 সময় আগে আমাকে নাম দেওয়া হয়েছিল যে ঘর কোনো বউ, কি হয়েছে আলটিমেটলি? ভাই এখন এক্সাম্পল দেয় লোক, আর কিছুই না। এই পড়াশোনা করলে কিছু করা যায়, পাওয়া যায়, মানুষের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি তোমরা কেন বসে থাকো, তোমার মানে রক্ত কি ঠান্ডা নাকি? না বৃষ্টি হচ্ছিল ঠান্ডা হয়ে যাচ্ছে? মা বাপের মা বাবা, মা বাপের হোটেলে, হ্যাঁ বলো, মা বাপের হোটেলে বসে খেতে ভালো লাগে? বলো। ও, অঞ্জন গেলে সবাই চাকরি করবে? সবাই চাকরি করবে? সবাই চাকরি করবে? তুমি যে দেখছি নেগেটিভ ভাই, তাহলে তুমি পড়াশোনা ভালো করে করছো কেন? তুমি যে 40-45 পেয়েছিলে, তুমি কেন এখন 70? তাহলে এটাই হচ্ছে কথা, যার দরকার সে সে ঠিক করে নেবে, যার দরকার নেই সে তার ছেড়ে দাও। আমি তো তোমাদের বলেই দিয়েছি ভাই, যারা পরীক্ষা পরীক্ষা দেয়, আমি তো বলেই দিয়েছি 100% পরীক্ষা দিলে 70% পরীক্ষার্থী না এমনি ফর্ম ফিল আপ করে। লড়াই তো 30%-এর ভিতরে হয়, 30%-এর ভিতরে তুমি সেরা হও,
এবার ওই 30% চাকরি পেয়েই যাবে ভাই, আর এবার পেলো না সামনে বার পাবে, পেয়েই যায়। 70% চাকরি দরকার হয় না, ওরা জাস্ট ফর্ম ফিল আপ করে ঘুরতে যায়। হ্যাঁ বলো, কি একটা কি বলছিলে এবার বলো। কেন মোটিভেশন কেন দিতে যাবো আমি? আমি মোটিভেশন দেওয়ার কে ভাই? আমি কে? তুমি নিজের মোটিভেশন নিজে রাখতে পারছো না, তুমি আমার মানে চাকরিজীবী হবে? ঠিক আছে, নেক্সট দেখো, 6400 জনের একটি কোম্পানিতে পুরুষ ও মহিলা অনুপাত, তো কোম্পানিতে পুরুষের সংখ্যা। এবার এই অঙ্ক যদি না হয় তাহলে তুমি তো কাপুরুষ। এই অঙ্ক যদি না পারো, একদিন যারা নতুন ভাই, যারা নতুন আছো, যারা নতুন আছো তাদের কোনো কিছু বলছি না ভাই, যারা পুরাতন, যারা 2 মাসও অন্তত ক্লাস করে, তারা না পারলে এটা কি বলতো, কাপুরুষ তারা, সোজা কথা, ডাইরেক্টলি বললাম। কারণ দেখো এখানে পুরুষ আর মহিলা অনুপাত 5:3 দিয়েছে, তাহলে অনুপাতের টোটালটা করে দেখো কত হবে, 8 হবে। অঙ্কে সেটা কথা বলছে 6400, তাহলে 8-এর কত গুণ বলি, 8 × 64 মানে 800 গুণ, ব্যাস এইটুকু তো অঙ্ক। তাহলে পুরুষের সংখ্যা কত, 5 × 800, 5 × 40 মানে 4000। এগুলো মুখে করে দেবে, এগুলো না পারলে তো এই অঙ্কটা দেখো, না পারলে কি বলবো, সূত্র মুখস্থ করনি, গাফিলতি আমার। 45 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের পিছলের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের পিছলের সূত্রফল কি, সূত্র কি, ফর্মুলা কি? একজন বলো, যে কোনো একজন বলো, যে কোনো একজন বলো, যে কোনো একজন বলো। ঘনকের, আহ, একজন বলো, বলো এবার, আর কি বলবে না? আচ্ছা মোহিত বল, মোহিত বলো। 6 স্কোয়ার, তাহলে কত আসছে অ্যান্সার? 12,000। এবার দেখো ভাই, 6 স্কোয়ার যদি সূত্র না জানো তাহলে তুমি পৃথিবী উল্টে চাকরি, আমার কি করবো? তোমাদের এটাও শিখিয়েছিলাম, একটা লুডুর ছক্কা বুঝিয়েছিলাম, মনে আছে একটা লুডুর ছক্কার কথা? একটা লুডুর ছক্কায় কতগুলো তল পাবে, কতগুলো তল পাচ্ছ? 6টা পাচ্ছ। আরে ছক্কা পর্যন্ত পাও না, পুট থেকে ছক্কা পর্যন্ত থাকে। তাহলে এক একটা তল মানে কি, যদি আমরা 2D ধরি, তাহলে কি এক একটা বর্গক্ষেত্র, তাহলে এক একটা বর্গক্ষেত্রের ফর্মুলা কি, স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি এক একটা বর্গক্ষেত্র হয়, তাহলে 6টা আছে এমন, তাহলে 6টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, 6 × স্কোয়ার। তাহলে কত হলো, 6 স্কোয়ার। এইটুকু, আর তো কিছু না, আমাদের ভিতরে চাইনি, উপরে উপরে চেয়েছে। তো সূত্র মুখস্থ করে মরো, ওই হাই জ্বালা। তো একজন দোকানদার 50টি দ্রব্য বিক্রি করে 10টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান লাভ করে, না ওঠেলা। এই যখনই টি বললো, বলেছিলাম কি এক, এটা অনেকে ভুলভাল করতে বলে কি বলেছিলাম, যে ধরে নিবি ভাই কি, ধরে নিবি কি একটির দাম 1 টাকা, ধরে নিবি, দেখবি জীবনে ভুল হবে না। তো একটির দাম যদি 1 টাকা হয়, তাহলে তুই বলবি কি ভাই, একজন দোকানদার 50টি দ্রব্য বিক্রি করে, তাহলে 50টি দ্রব্য বিক্রি করলো মানে ক টাকায় বিক্রি করলো সে? এবার 10টি দ্রব্যের দাম ক টাকা, দাঁড়িয়ে একটি দ্রব্যের দাম 1 টাকা, 10টি দ্রব্যের দাম 10 টাকা। এবার বলছি তুই নাকি লাভ করলি, 10 দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করলি, তুই 50 টাকায় বিক্রি করে 10 টাকা লাভ করলে, তাহলে ক্রয় মূল্য কত ছিল তোমার? 40 টাকা। এই হিসাবটা আমরা পারবো, ওই জন্যই বলেছিলাম যখনই বলবো এমন অঙ্ক, ধরে নিতে হবে কি একটির দাম 1 টাকা, তাহলেই সোজা। যে 50 টাকায় বিক্রি করে আমার 10 টাকা লাভ করেছি, তার মানে নিশ্চয়ই আমি কিনেছিলাম ক টাকায়, 40 টাকায় কিনেছিলাম, তবেই তো 10 টাকা লাভ করতে পারবো। তো এই 40 টাকার উপরে 10 টাকা লাভ করলে 100-এ কত? এইভাবে, এইভাবে করার পরে কারোর ঘোলায় নাই অঙ্কটা, অনেকে ঘোলা তো আমি জানি শিখেছে, ঠিক আছে। তো 4 × 25, 25% এলো ভাই। 11টি সংখ্যার যোগফল এত, গড় কত, নেও ঠেলা। 11টি সংখ্যার যোগফল এত, গড় কত হবে? এ কি এসব অঙ্ক করা উচিত? সমষ্টি বাই সংখ্যাতে ভাগ করলেই অ্যান্সার আসে, শর্ট অ্যান্সার। মাথায় রাখবে, সমষ্টি বাই সংখ্যাতে ভাগ করলে গড় আছে। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা এত এবং এতকে, গরিষ্ঠ মানে কি বলতো, তাই তো, এত এবং এতকে কোথায় গেল, ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। কত এসেছিল? তাহলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। আচ্ছা, বলছে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, এর আমি যদি বলি যে 7 অবশিষ্ট না থাকতে, তাহলে সংখ্যাটা কি হয়ে যেত? 7 করে বাদ গেলে কত হতো? 800। তাহলে গরিষ্ঠ বলেছে মানে কি, গ্রেটেস্ট নাম্বার বলেছে মানে কি, কি বের করবে এখানে?
এই শেপটা বের করে নাও, তাহলে এই শেপ বের করলে হয়ে যাচ্ছে। এই শেপ করলে কি হচ্ছে, এর ভাগ প্রক্রিয়া গসাগু তো বের করাই যায়, কবার যাচ্ছে, কবার যাচ্ছে, 3 বার যাচ্ছে, কত যাচ্ছে টোটাল, কত হচ্ছে টোটাল, কত হচ্ছে, 756, বিয়োগ করলে কত আসছে, 84। এবার 84 দিয়ে এই 252 কে ভাগ করা যাচ্ছে কি দেখো তো, 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 8 ভাগ, তাহলে ভাগ হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়া মানে এটাই হচ্ছে গসাগু, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই তো অঙ্ক। 6টি ঘন্টা একসাথে বাজার শুরু করে এবং যথাক্রমে এত এত সেকেন্ডে ব্যবধানে বাজে 30 মিনিট দ্বারা, এইসব অঙ্কই পরীক্ষা আছে। এবার যদি না পারো কিছু আছে, তোমরা বলো দাদা এত সোজা অঙ্ক আসবে না, অনেকে বলে না, অনেকে আমাকে দিয়ে কমেন্ট করে, আমি হাসি, এরা কারা, এটা কি পিওয়াই কিউ ঘাটে না, কোশ্চেন প্যাটার্ন দেখে না, এই আসে না ও আসে না, মিসলিনিয়াস চলে আসলো। তাহলে 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে, তাহলে এদের এলসিএম করলে করলে কত আসলো, কত এসেছিল, 120 এসেছিল। তাহলে 30 মিনিট মানে সেকেন্ডে কনভার্ট করে দাও, কত আসছে, 15। এবার এখানে 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 আনসার, এখানে আনসার হবে 3, এখানে আনসার হবে 3, 16 হবে আনসার, 16 আনসার তো এটা। কেন, আমি আমি তোমাদের এখানে বলেছিলাম, এখানে একবারও কোথাও পেজ যে পরে, পরে কথাটা আছে, কোথাও আছে দেখো তো, তাহলে পরে কথাটা যখন নেই তাহলে তো তোমার প্রথমটাও ধরতে হবে, প্রথম একবার একসাথে হবে সেটাও ধরতে হবে, তাই প্লাস ওয়ান করতে হবে। পরে কথাটা থাকলে তখন কিন্তু আমরা করি না, এটা আমি বলেছিলাম। আচ্ছা, একটা সমকোণী বৃত্তাকার সিলিন্ডারের ব্যাসার্ধ 7 সেমি, সিলিন্ডারের উচ্চতা এত গুণ সিলিন্ডারের বক্ষতলে খেতে পারে, বলো, চোঙের সূত্র বলো, করবো না, না হলে না পড়লে করবো না। 2 পাই আর এইচ, 2 পাই আর তার সঙ্গে এইচ গুণ করলেই কোন চোঙের সূত্র যায়, হয়ে গেছে অঙ্ক, আর কি করতে হবে। এবার যে একটি সমকোণী বৃত্তাকার সিলিন্ডারের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, সিলিন্ডারটির উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ, এটা হয়ে গেছে। এই 2 পাই ভ্যালু কত, 22/7, আর এর ভ্যালু 7, উচ্চতা কি বলেছে 3 গুণ, 3 গুণ মানে 321, 3 গুণ মানে ব্যাসার্ধের, এই তো অঙ্ক। 7 দিয়ে কাটো, 7 কেটে গেল, এই আসবে answer। তাহলে এখানে দেখো 22 দুগুণী 44, আর এদিকে 49, তাই তো, তাহলে করবা না, কত আসছে, 724 না 924, ভাই ভাই ভুল ভাল বলো না, মারবে আমার মানুষ, তো 924, আজকে লাস্ট ম্যাচ দেখো কি বলছি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দুগুণ হয় কত বছরে, আর সোজা আছে। তাহলে 1 টাকা রাখলে দ্বিগুণ হলো 5 বছরে, তো এইবার 2 হয়ে যাবে, এরও 2 গুণ হয়ে যাবে কত, 4, 5 বছরে। ঠিক আছে, আবার 2 রাখলে এবার 4 আসতো, 4 আসলো মানে দ্বিগুণ দ্বিগুণ করে হবে, তাহলে এর দ্বিগুণ হয়ে গেলে 8, তাহলে এই দেখো কত গুণ চলে আসলো, তাহলে 1 টাকা রেখে তার 8 গুণ চলে আসলো কিনা, 8 গুণ চলে আসলো। ঠিক আছে, তাহলে কত হলো, কত বছর গেল, 5টা 3টে 5 আছে মানে 15 বছর। বা ডাইরেক্টলি করতে গেলে কি করতে হয়, এটা কি বলেছে, 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে। আচ্ছা, 1 টাকা রাখলে 2 টাকা হলো, সুদ পেলে 1 টাকা, তাহলে 1 টাকা রাখলে 8 গুণ হলো, সুদ পেলে কত, তাহলে 7 টাকা। ঠিক আছে, তাহলে 1 মানে 5, 7 মানে 35 বছর হতো। ঠিক আছে, সহজ তো, খুব সোজা, এও সোজা।